ওয়েলকাম ব্যাক টু লার্নিং পল সায়েন্স। এর আগের দুটো ভিডিওতে আমরা দেখেছি যে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা, রাষ্ট্রবিজ্ঞান কোথা থেকে এসেছে, রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে আমরা কি আলোচনা করি, তার বিবর্তন, রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে রাজনীতির পার্থক্য। এবার আজকের সেকেন্ড চ্যাপ্টারের প্রথম ভিডিওতে আমরা জেনে নেব যে রাষ্ট্রের সংজ্ঞা সেটা কোথা থেকে এলো, তার ব্যাপ্তি কতটা, এই বিষয়গুলো সম্বন্ধে আজকে আমরা ডিটেলসে আলোচনা করব। তো রাষ্ট্র এর আগের দিন আমরা ডিসকাস করতে গিয়ে জেনেছি যে গ্রিক নগর রাষ্ট্র থেকে পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান শব্দটা বা ধারণাটা জন্ম নিয়েছে এবং সেখানেই ডেভেলপ করেছে। এর সঙ্গে সঙ্গে আমরা বলেছিলাম যে যখন রোমান আধিপত্য বাড়ছে, সেখানে ওই রোমান সিভিটাস মানে অর্থাৎ রোমান নগর রাষ্ট্র, এই রোমান নগর রাষ্ট্র এবং গ্রিক নগর রাষ্ট্র, এই দুটির ধারণা মিলে যে রাষ্ট্র বা বর্তমান আমরা দেশ বলতে যা বুঝি সেই ধারণাটা ডেভেলপ হওয়া শুরু হয়। কিন্তু একটা পার্থক্য, আমাদের বর্তমানে দেশ বলতে বোঝায় একটা বৃহৎ এন্টিটি, কিন্তু তখনের এই নগর রাষ্ট্র বলতে আমরা খুব ক্ষুদ্র অঞ্চল বোঝাতে চাইছিলাম। কিন্তু এই সময় টিউটনরা, এটি একটি জার্মান উপগোষ্ঠী, এরা প্রথম বৃহদায়তন রাষ্ট্রের কথা বললো, যেটাকে আমরা বর্তমানে বুঝি যে একটা বড় আকৃতির রাষ্ট্র। তো প্রথম গ্রিক এবং রোমানরা কি প্রথম ক্ষুদ্র রাষ্ট্রের কথা বলেছিল? গ্রিকরা তার নাম দিয়েছিল পোলিস, রোমানরা দিয়েছিল সিভিটাস, আর প্রথম বৃহদায়তন রাষ্ট্রের কথা কে বলল? বলল টিউটন গোষ্ঠী। এবং আধুনিক রাজনীতির জগতে এই পুরো বিষয়টাকে কে সবার প্রথমে নিয়ে আসলো, মানে আধুনিক অর্থে রাষ্ট্রের ব্যবহার কে শুরু করলেন? নিকালো ম্যাকিয়াভেলি, যে কিনা আধুনিক রাষ্ট্রচিন্তার অন্যতম প্রধান পুরুষ ওনাকে বলা হয়। এবং তিনি এই আধুনিক রাষ্ট্র ধারণাটা প্রথম কোথায় উল্লেখ করলেন? তার সব থেকে বিখ্যাত বই দ্য প্রিন্সে। এরপরে রাষ্ট্রের একাধিক সংজ্ঞা রয়েছে। এই এই সংজ্ঞা সম্পর্কে বলতে গিয়ে ডেভিডসন বলেছেন যে রাষ্ট্রের প্রায় 145টি রকমের সংজ্ঞা আছে, এবং এই প্রত্যেকটা সংজ্ঞাই অনেক রাষ্ট্রনীতিবিদ আর কি মজা করে বলেন যে প্রত্যেকটা রাষ্ট্রনীতিবিদই ইচ্ছা মতন নিজের নিজের মতন এক একটা সংজ্ঞা বার করে দিয়েছে। কিন্তু এখানে কয়েকটা জাস্ট আমরা গুরুত্বপূর্ণ সংজ্ঞাই পড়ে নেব। প্রথমত অ্যারিস্টটল, যে ফাদার অফ পলিটিক্যাল সায়েন্স, উনি বলছেন যে স্বাবলম্বী ও পরিপূর্ণ জীবনযাপনের উদ্দেশ্যে প্রথমে কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি হলো রাষ্ট্র। মানে অল্প কয়েকটা পরিবার এবং গ্রামের সমষ্টি, এর থেকে আমরা বুঝতে পারছি যে অ্যারিস্টটল কিন্তু খুব বৃহদায়তন রাষ্ট্রের কথা বলছিলেন না, উনি খুব ক্ষুদ্র আয়তন রাষ্ট্রের কথা উল্লেখ করেছেন। এরপরে আসছে বার্জেস, তিনি বলছেন যে কোনো নির্দিষ্ট অঞ্চলে রাজনৈতিকভাবে সংগঠিত জনগোষ্ঠী, অর্থাৎ একটি রাজনৈতিক পারপাস নিয়ে যখন একটা অংশের মানুষ এক জায়গায় এসে বসবাস শুরু করেন, সেই সমষ্টি হচ্ছে রাষ্ট্র। এরপরে আরেকজন খুব বিখ্যাত ব্যক্তি রাজনীতির জগতে, আন্তর্জাতিক রাজনীতির জগতে, তিনি হলেন আমেরিকান রাষ্ট্রপতি উড্রো উইলসন। আশা করি ইতিহাসে 14 দফা নীতি, এনার জাতিপুঞ্জের অনেক ভূমিকা আছে। তো ইনি রাষ্ট্র বলতে কি বোঝাচ্ছেন? ইনি বলছেন যে কোনো একটা নির্দিষ্ট ভূখণ্ডে আইন প্রতিষ্ঠার জন্য সংগঠিত জনসমষ্টিকে রাষ্ট্র বলা হচ্ছে। ইনি কিন্তু আইনকে গুরুত্ব দিচ্ছেন, কে? আমেরিকান রাষ্ট্রপতি উড্রো উইলসন। এরপরে আসছেন হ্যারল্ড লাস্কি, আধুনিক সময়ের, এখনকার দিনের সময় খুব গুরুত্বপূর্ণ রাষ্ট্রচিন্তাবিদ। উনি বলছেন যে আধুনিক রাষ্ট্র হলো এমন এক ভৌগোলিক সমাজ যা শাসক ও শাসিতের মধ্যে বিভক্ত এবং শাসক তার সীমারেখার মধ্যে অন্যান্য প্রতিষ্ঠানের উপর আধিপত্য দাবি করে। অর্থাৎ যে এর থেকে আমরা অনেকটা ক্লিয়ার পিকচার পাচ্ছি যে একটা তার নির্দিষ্ট ভৌগোলিক সীমানা থাকবে, যেখানে শাসক শ্রেণী শাসিত শ্রেণীর উপর, যাদের উপরে সে শাসন করবে, তাদের উপর একটা আধিপত্য সে দাবি করার মতন জায়গায় চলে যাবে। এরপরে আসছে গার্নার, সব থেকে গুরুত্বপূর্ণ রাষ্ট্রচিন্তাবিদ। উনি বলছেন যে রাষ্ট্র হলো এমন একটি জনসমাজ যা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করবে। অর্থাৎ যে একটা গোষ্ঠীর মানুষ, একটা বৃহৎ গোষ্ঠীর মানুষ একটা নির্দিষ্ট টেরিটরি বা ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করবে, টেম্পারারি নয়, স্থায়ীভাবে, এবং যা বহিঃশক্তির থেকে নিয়ন্ত্রণের থেকে প্রায় মুক্ত বা সম্পূর্ণরূপে মুক্ত থাকবে। অর্থাৎ সে কি ধরনের সিদ্ধান্ত নেবে, সে কি ধরনের নীতি বানাবে, তার পেছনে কোনো রকমের বাহ্যিক শক্তি কন্ট্রোল করতে পারবে না।
এবং কি বলছেন তিনি, যে এই বাহ্যিক শক্তির প্রভাব থেকে মুক্ত হয়ে একটি সুসংগঠিত সরকার গঠন করবে এবং সেই সরকারের প্রতি অধিবাসীদের অধিকাংশই আনুগত্য প্রদর্শন করবে। অর্থাৎ এই সবকটা বৈশিষ্ট্যই আমাদের বর্তমান রাষ্ট্রের পরিপন্থী। মানে আমাদের একটা নির্দিষ্ট ভূখণ্ড আছে, সেখানে একদল মানুষ থাকছে, তারা আইনত রাজনৈতিক ভাবে কোনো রকমের বাহ্যিক দেশের বা কোনো কিছুর প্রভাব ছাড়া একটা সরকার গঠন করছে এবং সেই সরকারের প্রতি দেশের সাধারণ জনগণ কি আনুগত্য দেখাচ্ছে। তো এই গার্নারের সংজ্ঞা থেকে আমরা 4টে গুরুত্বপূর্ণ উপাদান পাচ্ছি। গার্নারের মোট 4টে গুরুত্বপূর্ণ উপাদান কি কি? স্থায়ী জনসমাজ, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার এবং সার্বভৌম ক্ষমতা। সার্বভৌম ক্ষমতা হচ্ছে একটা এক্সট্রিম পাওয়ার, চূড়ান্ত ক্ষমতা, যেটা মানুষ সরকারের হাতে নির্বাচনের মাধ্যমে তুলে দেয়। এবং এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ অবজারভেশন, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলো প্রায়শই আসে, সেটা হচ্ছে যে সবাই তো মানে রাষ্ট্র বলেই উল্লেখ করেছে যে এই উপাদানগুলো থাকলে সেটাকে আমরা একটা রাষ্ট্র বলতে পারি। এই ডেভিড ইস্টেন ইনি বললেন যে রাষ্ট্র ঠিক নয়, আপনারা প্রত্যেকে যেই ডেফিনেশনটা দিচ্ছেন সেটা অনুযায়ী এটাকে একটা রাজনৈতিক ব্যবস্থা বলা চলে। তাহলে এই ডেভিড ইস্টেন প্রথম রাষ্ট্রের পরিবর্তে রাজনৈতিক ব্যবস্থা এই শব্দটা ব্যবহার করা শুরু করলেন। কারণ কি, ওনার মতে যে প্রচলিত সংজ্ঞাগুলো ছিল ওগুলো রাষ্ট্রকে আইনগত দৃষ্টিভঙ্গির থেকে ব্যাখ্যা করছিল। এবং সব থেকে শেষে আসছে যেটা আমরা বলেছিলাম যে মার্ক্সবাদীদের মতামত। মার্ক্সবাদীদের একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলে রাখি, যে তত্ত্বকে আর কি সবসময় ক্রিটিসাইজ করেছে এবং তার যে অর্থনৈতিকভাবে যে গরিব মানুষ বা সমাজের পিছিয়ে পড়া মানুষের উপর যে একটা শোষণের ব্যাপার আছে সেইটাকে তারা সবসময় তুলে ধরেছে। এখানে উনি রাষ্ট্র বলতে কি বলছেন, মানে মার্ক্সবাদী ধারার মানুষেরা তারা বলছেন যে রাষ্ট্র হলো শ্রেণী স্বার্থ সংরক্ষণের একটি শক্তিশালী রাজনৈতিক হাতিয়ার, শ্রেণী শোষণের যন্ত্র। তো আরেকটা গুরুত্বপূর্ণ কথা, যে যেখানেই শ্রেণী শোষণের যন্ত্র, হাতিয়ার এই ধরনের শব্দগুলো আসবে, সেখানে প্রবাবলি মার্ক্সবাদের অপশনটাও তুমি দেখতে পাবে। তো মার্ক্সবাদীরা এই ধরনের শব্দবন্ধনী বেশি ব্যবহার করেছে। তারা বলছে যে রাষ্ট্র খালি একটা শ্রেণী, সেই বুর্জোয়া বড়লোক শ্রেণীর স্বার্থ সংরক্ষণের তার হচ্ছে মেন এম হচ্ছে ওটাই। লেনিন বলেছেন যে রাষ্ট্র হলো একটি শ্রেণীর ওপর অপর শ্রেণীর উৎপীড়নের যন্ত্র, অর্থাৎ রাষ্ট্রের মাধ্যমে সেই বড়লোক শ্রেণী এই যে নিপীড়িত শ্রেণী, সর্বহারা শ্রেণীর উপরে কি উৎপীড়ন করবে, তার মেশিনারি হিসাবে কাজ করবে। তো এই যে কটা টেক্সট বই অনেক সংজ্ঞা দেওয়া আছে, আমি যে স্পেসিফিক কতগুলো সংজ্ঞারই এখানে ভিডিওতে উল্লেখ করলাম, যেগুলো মোটামুটি পরীক্ষায় আসার মতন। তো আজকের ভিডিও এইটুকুই। স্টে টিউন ফর মোর ভিডিওস। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।